মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্যে আমরা দেখেছি যে তারা অনেকেই হয়তো আভাস দিচ্ছেন আগামী বছর নাগাদ এক ধরনের জাতীয় নির্বাচন হতে পারে, কিন্তু আবার রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে যতক্ষণ পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মুখ থেকে আমরা এই শব্দটি না শুনবো ততদিন পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ নেই। আবার অন্যদিকে নির্বাচনী জোট নিয়ে নানান রকম দেন দরবার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে কি 2025 সাল নাগাদ জাতীয় নির্বাচন হয়ে যাবার একটি বড় সম্ভাবনা চলছে কি? আমি নিজেও মনে করি যে 2025 সালের মধ্যে নির্বাচনটা হবে, এটা আমার ধারণা। আমার এই ধারণা মানে এই কারণে যে সরকার দেখেন অগাস্ট মাসে এই সরকার দায়িত্ব নিয়েছে, অগাস্টের 8 তারিখে। এর মধ্যে তো বেশ অনেকদিন হয়েই গেল, প্রায় 4 মাস তো হয়েই গেল। 4 মাসে সরকারের জনপ্রিয়তা অগাস্টের 8 তারিখে যা ছিল আজকে তা নেই। আগামী দিনেও আরো কমবে একটু, কারণ যখন একটা দিন দীর্ঘদিন থাকে না ক্ষমতা, মানে কিছুদিন থাকলে প্রতিদিনই কিন্তু মানুষের চাহিদা থাকে, অনেক চাহিদা এরকম আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মেটানো সম্ভব হয় না, যে কারণে সরকারের জনপ্রিয়তা একটু কমবে। যত কমবে তত সরকার কিন্তু চাপের মুখে পড়বে। এবং এখানে এই সরকারে যারা আছেন এদের মধ্যে এদের যে চেহারা, এদের যে বিভিন্ন রকম ভাবে যেভাবে আমরা চিনি, এদের তো অনেক আগে থেকে চিনি, এত খুব মানে না অজ্ঞাত মানে কৌশলী কেউ না, মোটামুটি বয়স এদের আছে। এদের যে খুব একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে এটা আমার কাছে মনে হয় না, যেহেতু ওনাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়ার খুব বেশি একটা কিছু নাই অনেকেরই, কাজে তারাও এই সমালোচনাকে দীর্ঘদিন ধারণ করতে চাইবেন এটাও আমার কাছে মনে হয় না। সেই বিবেচনায় বিরোধী দলগুলো একটু অসহিষ্ণু হয়ে পড়েছে। বিএনপি তো অনেক আগে, কত আগে থেকে বলতেছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। 2 দিন আগে দেখলাম কুমিল্লাতে জামাতে ইসলামের আমির উনিও বললেন যে চাপ হিসাবে নিবেন না, কিন্তু কালক্ষেপণও করবেন না। যখন কেউ বলে চাপ হিসাবে নিবেন না, তখন বোঝা যায় যে এটা চাপই দিচ্ছি আমি। তো সে কারণে ওনারাও একটু চাপ দিচ্ছেন। এখন নির্বাচন চাচ্ছেন না কে? কেউ না, সবাই এখন নির্বাচন চাচ্ছেন। তো এখন তারা বলছে একটা অজুহাত আছে সংস্কার, না আগে সংস্কার পরে নির্বাচন। যে সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সংস্কারও আপনি মানে কয়দিন করবেন? মনে করেন আপনার এখানে ডিসেম্বরের 31 তারিখ প্রথমে একটা ডেট ঘোষণা করা হলো এই বছরটা, তারপরে হয়তো ডেট বাড়িয়ে আপনি সেটাকে জানুয়ারিতে নিয়ে গেছেন, নিয়ে যান জানুয়ারিতে। জানুয়ারি 31 তারিখ যদি আপনি ডেট দেন, সবাই যদি সংস্কারের দিনগুলি দিয়ে দেন, তো তারপর আর কি, তারপর আপনার পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে বসবেন, ধরেন আরো 2 মাস, তাহলে মার্চ মাস হয়ে গেল। তারপরে হয়তো আপনি আরো 2 আরো বিভিন্ন রকম এক্সপার্টদের সঙ্গে বসবেন, ধরেন আরো 2 মাস, তাহলে এপ্রিল মে। মেয়ের পরে আপনি আর কি বলবেন? মে মাসের পরে আপনি কি বলবেন যে আমি এখন নির্বাচন দেব না? এই কারণে কেন? কিন্তু যে রোডম্যাপের আসলে আমরা প্রত্যাশা করছি সেই রোডম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি। ডাক্তার জাহিদুর রহমান, ভারতের সঙ্গে যেটা টানাপোড়েন শুরু হয়েছে সেই চ্যালেঞ্জ যখন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আছে, তেমনি আরো নানান রকম চ্যালেঞ্জ আছে, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, একটি কঠিন চ্যালেঞ্জ। সেসব কারণেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারও খানিকটা টালমাটাল পরিস্থিতিতে আছে, এবং এ কারণেই কি তারাও আসলে চাইছে দ্রুত নির্বাচন দিতে? তারা কি চাইছেন এই কথা বলা কঠিন, কারণ অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা বিভক্তি দেখছি। আমরা এক পাশে অন্তত সোফার 2 জন মানুষকে দেখছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে ডক্টর আসিফ নজরুলও 25 সালের কথা কেউ সার্টেনলি বলেন নাই, আসিফ নজরুলও বলেছেন এটা হতে পারে, এবং এটা অ্যালাইন করে মিলিটারি চিফের বক্তব্যের সাথে। তিনি বলেছিলেন 1.5 বছরের জন্য তিনি সাহায্য করবেন। সো আমরা যদি শুরু থেকে করি তাহলে এই 25-এর শেষ বা 26-এর শুরু এরকম বোঝায়। এদিক একটা। আবার ধর্ম উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই মেয়াদে ততদিন থাকবেন, মানে 4.5 বছর থাকবেন। আচ্ছা, আমরা সরিয়ে রাখি। আমরা ছাত্রদেরকে, সমন্বয়ক শুধু না, ছাত্র উপদেষ্টা মিস্টার নাহিদকে আমরা দেখেছি এটা বলতে যে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই সরকার গঠিত হয়নি, তারা কি মূল্যে সরকার হয়েছে এগুলো সব বলছেন। সুতরাং সংস্কারের দাবি করছেন, এবং তাদের কথা রিডিং বিটুইন লাইনস হচ্ছে নির্বাচন মানে 1 বছরের মধ্যে হবে, এটা তাদের কাছে সম্ভবত আর্লি মনে হচ্ছে। তারা চান যে আরো অনেক লম্বা আরেকটা বেশ খানিকটা সময় থাকবেন। সুতরাং সরকারের মধ্যে আমি আসলে দ্বিমত দেখছি, এবং কয়েকদিন পরপরই দেখবেন সরি প্রেস উইংকে ক্লারিফিকেশন দিতে হয় যে প্রধান উপদেষ্টাই দিন জানাবেন, ক্ষণ জানাবেন। কিন্তু আমার কাছে যেটা এখন প্রশ্ন রাদার,
এটা নিয়ে ক্লিয়ারলি দুবার বা তিনবার প্রেস উইং থেকে জানানোর পরও আবার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা বললেন, এবং তারপর আবার প্রেস উইং কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে। তার মানেটা হলো কি এই যে ভেতরকার দ্বিমতটা এটা এখন অসন্তোষের পর্যায়ে যাচ্ছে। প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত, এখন ব্যক্তিগত মতামত বলছে। এবং যখন ওনারা উপদেষ্টা পরিষদ তো বসেন, আগের বারও যখন কথা হয়েছে তখনও নিশ্চয়ই বলা হয়েছিল যে এই জিনিসগুলো এভাবে যাবে না, কিন্তু এভাবে যাচ্ছে। তার মানে আমি বাইরে থেকে ওনাদের আচরণ দেখে ধারণা করতে পারি সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, মানে মতদ্বৈততা, দ্বিমত এক জিনিস আর মতবিরোধ আরেক জিনিস, মতবিরোধ তৈরি হয়েছে। এবং আমি আপনার সাথে একমত যে সরকার সামনে বিশেষ করে অর্থনীতির অবস্থা, শেখ হাসিনার সময়ের অর্থনীতির যে ডিজাস্টার হয়েছে, শেখ হাসিনা থাকলে ডিজাস্টার আরো আগে হয়ে যেত, কিন্তু ধীরে হলেও এই ডিজাস্টারের মধ্যে দেশ আস্তে আস্তে ঢুকে পড়ছে। তারপরে ভারতের যে অ্যাটিটিউড আছে, সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা, সবকিছু মিলিয়ে আসলে আমার ধারণা ১/১১ সরকার এক সময় অনেক দিন থাকবে, কিন্তু একটা সময় নির্বাচন দিয়ে বাঁচার মতো পরিস্থিতি হয়েছিল। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটি যেমন স্বাভাবিক, তেমনি এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের সাথে একজন বড় দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো, সেটি অনেকেই বলার চেষ্টা করছেন। সেই জায়গাটি থেকে যদি আসলে বারবার অন্তর্বর্তী সরকারের যে কমিটমেন্ট ছিল তার একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, সেখানে সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা, সেটি কতখানি বুদ্ধিমানের কাজ হবে? কিংবা তাদের রাজনৈতিক দল আসার পরে এখন যারা রাজনীতির মাঠে বড় রাজনৈতিক দল হিসেবে আছেন এক্সিস্টিং, তাদের সাথে তারা ফাইট করতে পারবেন কি? দুটো প্রশ্ন। প্রথম কথা হলো কতটুকু বৈষম্য বিরোধী ভাবে বাংলাদেশ তৈরি করতে পারবেন। মাসুদ ভাই যে কথাটা বললেন, ধরুন একটা দল তৈরি হচ্ছে, এটা শিওর এখন তারা তাদের জায়গা থেকে জানিয়ে দিয়েছে জানুয়ারিতে সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে এরা দলে পরিণত হবেন না, সেখান থেকে বেরিয়ে তারা দল তৈরি করবেন, এটা এখন প্রকাশ্য তথ্য। এখন এই দলের সাথে সরকার জড়িত, যেমন ছাত্রদের একটা তথ্য দেই, যারা বসলেন ডক্টর ইউনূসের সাথে, এরপর বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে ডেকেছে। তার মানে ভাবটা এরকম যে ডক্টর ইউনূস তাদেরকে অথরিটি দিয়েছে, তোমরা এবার গিয়ে বসো। সেই বৈঠকে যখন ডাকা হলো তখন ছাত্রদল, ছাত্র শিবির গেছে, ছাত্রদল সব বাম এবং অন্য ডান, কোন সংগঠন অনেকগুলো আর যায় না শেষ পর্যন্ত, এই অভিযোগে যে আমরা তো ওখানে ইনভাইটেড হই নাই। খুব স্বাভাবিকভাবে সেখানে একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে। ক্ষমতার মধ্যে না থেকেও আপনি কিংস পার্টি হতে পারেন। একটা উদাহরণ দিই, ১/১১ সরকারের সময় ফেরদৌস আহমেদ কোরেশির একটা দল তৈরি হয়েছিল, ওনার কেউ কি সরকারে ছিল না, কিন্তু এটা যখন তৈরি হয়েছিল লোকজন কিংস পার্টি হিসেবে রাইটলি বুঝে নিয়েছে, লোকজন ভুল ছিল না। আর আপনার এখন কিছু প্রতিনিধি সরকারে আছেন এবং সরকারের কিছু আচরণ মনে হচ্ছে যে তাদেরকে ফেভার করা, তো তাহলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হলো না। এটা এই সরকার যেভাবে দায়িত্ব নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার স্পেসিফিক ম্যান্ডেট আছে। কোন দল তৈরি করা, কোন দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নেওয়া, আরেক দলকে ডিমিন করা, আরেকজনকে আন্ডারমাইন করা, কোনো কিছুই আসলে তা না। শুধু তাই না, ক্ষমতাসীন দলের মধ্যে মানে সরকারের থেকে একজন ছাত্র উপদেষ্টা প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপিকে, নাম বলেননি কিন্তু বিএনপিকে প্রচন্ড আক্রমণ করেছেন। বিএনপিকে ছাত্র সমন্বয়করা ক্রমাগত আক্রমণ করেছেন। তো ফলে তো প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছেন। ঠিক আছে, ছাত্ররা যদি দল তৈরি করে তারা তাদের পারস্পরিক পলিটিক্যাল ফাইট করতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে যখন আপনি সেটা করেন তার মানে কিন্তু আপনি একটা মেসেজ দিয়ে দেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এখন উপদেষ্টা হয়ে গেছেন মিস্টার মাহফুজ আলম, ফেসবুকে এমন সব স্ট্যাটাস দেন, আপনি একদম স্পেসিফিকলি একটা পক্ষকে টার্গেট করে সমালোচনা করছেন, আপনি একটা পক্ষের পক্ষে আছেন সেটা দেখাচ্ছেন। সো এই আচরণগুলো কোনোভাবেই সঠিক না। এবং এখন যখন এটাকে বিরোধী দলের জায়গা থেকে কেউ দেখছে, মানে বিরোধী দল কথাটা এভাবে ঠিক না, এখন মাঠে আছেন যারা, আমি বিএনপির কথা যদি এভাবে বলি, তারা যখন দেখছেন যে এরকম নানান রকম কাজ হচ্ছে এবং সংস্কারের কথা বলে লম্বা হচ্ছে, তারা এর মধ্যে কিছুটা আশঙ্কা বোধ করতে পারেন। এবং ১/১১ সময় কিন্তু তাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে। সো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতে পারে, এটা ইললজিক্যাল না, তাই হচ্ছে। উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে মাসুদ কামাল, আপনি যে কথাটি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এমন কিছু উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে যারা হয়তো তাদের দায়িত্ব এখন ঠিক কতখানি ঠিক মতন পালন করছেন সেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখনো দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘদিন পার হয়েছে, এই সময়টা কি আসলে তাদের জবাবদিহিতার জন্য যথেষ্ট ছিল না? না না, জবাবদিহিতার জন্য সময়টা ইম্পর্টেন্ট না। তো জবাবদিহিতাটা ডিপেন্ড করে তার কাজের উপর, জবাবদিহিতাটা তার কাজের উপর ডিপেন্ড করে, সময়ের কোনো ফ্যাক্টর না এখানে। কিন্তু সেই জবাবদিহিতা চাইতে কি পারছি আমরা? আপনি চাবেন, অসুবিধাটা কি? আপনার তো চাইতে জবাবদিহিতা আমি প্রশ্ন করতেই পারি, আমার পছন্দ হচ্ছে না আপনার কাজ, আমি বলতে পারবো না? আমি তো বলতে পারি, মানুষ তো বলতেছে। বিষয়টা হলো কি, অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, মনে রাখবেন এই সরকারের নামটা কি, অন্তর্বর্তীকালীন, মানে এরা কিন্তু দীর্ঘ সময় থাকতে আসেনি।
বেসিক কথা, তারা একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটা হলো কি, দুটো দায়িত্ব তাদের। একটা হলো একটা সংস্কার করা, কিছু বিষয়ে সংস্কার করা, আর একটা দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, ভালো একটা নির্বাচন দেওয়া। এই দুইটা দায়িত্বের ক্ষেত্রে যতদিন এই কাজটা করতে লাগবে ততদিন দেশ চালানো। এই তো এখন এই তিনটা পয়েন্টে মানুষ প্রশ্ন করতে পারবে, মানুষ বলতে পারবে আপনি কি সংস্কারে বেশি সময় নিচ্ছেন, বলতে পারবে। মানুষ বলতে পারবে যে আপনি কি নির্বাচন ঠিকঠাক মতো করতে চাচ্ছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, যে কমিশনের আমাদের জাহিদ সাহেব মেম্বার একজন, তাই না? তো ওনার কাছে আমি প্রশ্ন করি যে আপনাদের কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই সরকার আগের গভর্নমেন্টের নিয়মে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেললো, ওনারা কি হ্যাপি হয়েছেন? হ্যাপি হওয়ার কোনো কারণ আছে? তুমি তো বলবেন যে ভাই আপনি আমাকে একটা কাজ করতে দিলেন, আমার কাজ শেষ হয় নাই, আগে আপনি জিনিস বানিয়ে ফেলালেন। আপনি একজন আর্কিটেক্ট নিয়োগ করলেন, আপনার বাড়ি বানাবেন, আর্কিটেক্ট আপনার বাসায় এসে দেখে অলরেডি আপনি 3 তলা পর্যন্ত উঠে পড়েছেন বিল্ডিং, বলেন যে ভাই এর উপরে আপনি 7 তলা পর্যন্ত বানান, সে বানাবে? সে বানাবে না। তো আপনি তো আর্কিটেক্ট, তাকে দায়িত্ব দিয়েছেন তুমি প্ল্যান করো, আমার ইলেকশন সিস্টেমটা আমার কি হবে বলে নিয়ে তারা কাজ শুরু করছে। আমি এদিকে ইলেকশন কমিশন গঠন করে ফেলেছি। আমি তো নিশ্চিত যে ওনাদের কমিশন যে রিপোর্ট দিবে সেখানে তো ইলেকশন কমিশন গঠন নিয়ে একটা প্রস্তাব থাকবে যে কিভাবে একটা ইলেকশন কমিশন গঠন করা হবে, থাকবে তো। আমি একদম 100% নিশ্চিত ওনাদের প্রস্তাবের সঙ্গে যেভাবে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে তার সঙ্গে মিল থাকবে।